প্রিয় ছাত্ররা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি এর আগে দুটো ক্লাসে তোমাদেরকে বীজগাণিতিক সংখ্যামালা সরল শিখিয়েছিলাম, সরলীকরণ। আশা করি সে দুটো তোমরা দেখেছো এবং বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো অঙ্ক অসুবিধা হয়ে থাকে তাহলে কবে তো আমাকে বলবে বলেছি সোমবার রাত্রি 10টা থেকে 11টা, অন্য কোনো দিন বললে হবে না। আজকে আমি তোমাদের যেটা শেখাতে যাচ্ছি সেটা বলতে পারো যে তোমাদের গণিতের একটা নতুন শাখার সঙ্গে পরিচয় হবে। এই শাখাটার নাম হলো স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি। যদিও আমরা ক্লাস 8-এ এই নামটা ব্যবহার করব না, আমরা এটাকে বলবো লেখচিত্র বা গ্রাফ। এই বিষয়টা কিরম জানো? মানে এটা বিষয়টা কোথা থেকে কনসেপ্টটা এলো? বিখ্যাত ম্যাথমেটিশিয়ান রেনে ডেকার্স একদিন তার বিছানায় শুয়েছিলেন। হঠাৎ তিনি তার দেখলেন ছাদের মধ্যে একটা পোকা ঘুরে বেড়ায়, একটা জায়গায় একটা পোকা বসে আছে। তখন তার মাথায় এলো, আছে এই যে পোকাটার অবস্থান, পোকাটা কোথায় আছে, এই অবস্থানটা আমি কি করে নির্ণয় করব? অর্থাৎ এর থেকেই তার মাথায় এলো একটা সমতলের ওপর প্রতিটা বিন্দুর কি না একটা করে নামকরণ করা যায় না, বা প্রতিটা বিন্দু একটা করে ঠিকানা দেওয়া যায় না? এই যে ধরো তোমার কে আমি একটা যদি চিঠি লিখতে চাই, আমি একটা চিঠি লিখলাম, লিখে ডাক বাক্সে ফেলে দিলাম। চিঠিটা তোমার বাড়ি নিশ্চয়ই পৌঁছবে না, কারণ ওটাতে আমি ঠিকানা লিখি দেব। যখন আমি ওর মধ্যে তোমার ঠিকানা লিখে দেব তখন ওটা ঠিক তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে এই স্থানাঙ্ক হচ্ছে ঠিক একইভাবে ওই একটা বিন্দুর ঠিকানা বের করার পদ্ধতি। কিভাবে একটা ঠিকানা বলে দাও, তুমি একটা ঠিকানা বলে দাও প্রত্যেকটা বিন্দু। দেখো সবাই যারা জানে অঙ্কটা তারা ওই বিন্দুতে গিয়ে পৌঁছে। পোস্টম্যানের মতো, পোস্টম্যান যেমন জানে কিভাবে ঠিকানা খুঁজতে হয়, সে পৌঁছে যায়, সেরকমভাবে সবাই পৌঁছে। এই স্থানাঙ্ক শব্দটার মধ্যে কিন্তু এর নাম আছে, কাম বলে দেওয়া আছে। দেখো স্থানাঙ্ক মানে স্থান সূচিত করে যে অঙ্ক, অর্থাৎ একটা বিন্দু স্থানগুলোকে আমি কিছু সংখ্যার সাহায্যে প্রকাশ করতে চাইছি। এই নিয়ে বহু যুগ ধরে, বহু দিন ধরে প্রচুর গবেষণা হয়েছে। গবেষণার পর এখন মোটামুটি দুটো পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এই দুটোর মধ্যে একটাকে বলা হয় কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, আর একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। পদ্ধতিটা কি বলছে? বলছে তুমি এই সমতলে দুটো সরল রেখা নাও, দুটো সরল রেখা নাও। এই আমি দুটো সরল রেখা, এই একটা সরল রেখা, খেয়াল রাখো আমি কথাটা কি বলছি, সরল রেখা। কি বলছি? সরল রেখা। একটা সরল রেখা আঁকলাম, আর একটা সরল রেখা। দেখো যেই দুটো সরল রেখা আমি এঁকে ফেললাম, এবার আমরা যদি কয়েকটা ছোটখাটো নিয়ম বেঁধে দিই, তৈরি করে নিই, তাহলে কিন্তু এই বিন্দুটার একটা ঠিকানা হয়ে যায়। এবং শুধু তাই না, ঠিকানা দেওয়া থাকলে এই বিন্দুটাও খুঁজে বের করা যায়। এখানে খেয়াল করে দেখো, আমি যে সরল রেখা দুটো নিয়েছি সেই সরল রেখা দুটো কিন্তু 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রি নয়। অর্থাৎ এই যে দুটো সরল রেখা, এদেরকে বলা হয়ে থাকে অক্ষ। এই অক্ষ দুটো 90 ডিগ্রি হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, 90 ডিগ্রি না হলেও চলে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা বই টই খুললে সব জায়গায় আমরা 90 ডিগ্রি দেখি কেন? কারণ 90 ডিগ্রি হলে বেশ কিছু সূত্র খুব সহজ হয়ে যায়, বেশ কিছু সূত্র অনেক সহজ হয়ে যায়। পিথাগোরাসের সূত্র প্রয়োগ করা যায় দেখতে শুনে। এবং 90 ডিগ্রিটা হচ্ছে, এটা এই কোণটা কিন্তু যে কোনো কোণ হতে পারে, থিটা যে কোনো কোণ হতে পারে। ফলে 90 ডিগ্রি হয়ে গেলে কিছু সুবিধেও হয়ে যায়, আবার কিছু অসুবিধেও আছে। সেগুলো আমরা আস্তে আস্তে পরে শিখবো, 90 ডিগ্রি হলে অসুবিধে কি। তাহলে আমাদের কি হয়, আমরা যেটা বইয়ে পড়বো সেটাতে এই কোণটার মান কিন্তু 90 ডিগ্রি দেওয়া থাকবে। সেই জন্য আমরা যে স্থানাঙ্কটা পড়ি তাকে লম্ব স্থানাঙ্ক বলে। কি বলে? লম্ব, কারণ অক্ষ দুটো পরস্পর লম্ব। আর তখন তাকে আমরা বলি পারপেন্ডিকুলার অর অর্থোগোনাল কার্টেজিয়ান সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম, অর্থোগোনাল কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। আর কোনটা যদি 90 ডিগ্রি না হয়
90 ডিগ্রি না হয়ে কম বা বেশি কিছু হয়, তখন তাকে আমরা বলি নন অর্থোগোনাল কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। নন অর্থোগোনাল, অর্থোগোনাল শব্দের অর্থ হচ্ছে লম্ব। তাহলে আমাদের সিলেবাসে কি আছে? আমাদের সিলেবাসে আছে কিন্তু অর্থোগোনাল কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ যেখানে অক্ষ দুটো লম্ব। কিন্তু সাধারণভাবে কিন্তু কোথাও বলা নেই অক্ষ দুটোকে লম্ব হওয়া বাধ্যতামূলক। লম্ব না হলে তার বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। সবকিছুরই যেমন ভালো আছে মন্দ আছে। আচ্ছা, ধরো এইটা হয়ে গেল, এবার আমি এই বিন্দুটার ঠিকানা চাই। কিভাবে করব? আমি কি করলাম, এই দুটোকে দুটো নাম দিলাম, একটা এক্স একটা এক্স ড্যাশ। তুমি ইচ্ছে করলে এদিকেও এক্স ড্যাশ দিতে পারো। এটা দিলাম ওয়াই। কিভাবে লিখছি দেখো, এখানে একটা ছোট একটা গুটলি মতো করে তারপর নামগুলো দিতে হয়। এটা ওয়াই ড্যাশ। এদের ছেদবিন্দুর নাম দিলাম ও। এটাকে আমরা বলি অরিজিন বা মূল বিন্দু। অরিজিন বা মূল বিন্দু বলা হয়ে থাকে। অরিজিন বেটাকে কি বলছে? মূল বিন্দু। এবার এইটা ঠিক হলো। এবার কি হলো, এদিকে একটা একক ঠিক হলো। ধরো আমি এরকম একটা 1 সেন্টিমিটারকে, আমি এটা ধরো 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটারকে আমি একক ধরে নিলাম দুদিকে। 1 সেন্টিমিটার একক, এবং এদিকেও আমি কি করলাম, 1 সেন্টিমিটারকে একক ধরে নিলাম। তাহলে দুদিকে কি সমান একক নিতে হবে? উত্তর হচ্ছে না। তুমি ইচ্ছে করলে এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 5 সেন্টিমিটার, কিন্তু এদিকে 1 মিলিমিটার। দুটো অক্ষে বিভিন্ন রকম একক নেওয়া যেতে পারে। উভয় অক্ষে একক বিভিন্ন হতে পারে। তবে কি এই এক্স অক্ষ বরাবর এদিকে যদি 1 সেন্টিমিটারকে একক মাপো, এদিকেও 1 সেন্টিমিটারকে একক মাপতে হবে। তুমি এরম করতে পারবে না এইদিকে যে ও এক্স বরাবর 1 সেন্টিমিটার একক আর ও এক্স ড্যাশ বরাবর 2 সেন্টিমিটার একক, এরম নেওয়া যাবে না। একটা অক্ষে একই একক নিতে হবে। তোমার এটা হতে পারে এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 5 সেন্টিমিটারকে কেউ নিতে পারে, কিন্তু পুরো ওয়াই এইটাকে এই লাইনেই 5 সেন্টিমিটারটা একক নিতে হবে। এইটাকে আমরা বলে থাকি এক্স অক্ষ, কারণ নামটা আমি এক্স এক্স ড্যাশ দিয়ে দিয়েছি। আমি যদি নামটাকে ইউ ইউ ড্যাশ দিতাম তাহলে এটাকে বলতাম ইউ অক্ষ। এই নামটা যদি আমরা দিতাম ভি ভি ড্যাশ তাহলে এটা হতো ভি অক্ষ। তোমরা পদার্থ বিজ্ঞানে দেখবে এরকম এক্স ওয়াই অক্ষের বদলে ইউ ভি অক্ষ নিয়েও আমরা অনেক গ্রাফ আঁকবো। পদার্থবিদ্যায় তোমরা ভৌত বিজ্ঞানে দেখবে এরকম গ্রাফ আছে, ইউ ভি নিয়ে বিভিন্ন আছে, পি ভি গ্রাফ আছে এরকম। হ্যাঁ, এইটাকে আমরা বলি ওয়াই অক্ষ। কেন ওয়াই অক্ষ বলছি? কারণ এটার নাম আমি ওয়াই ওয়াই ড্যাশ দিয়েছি। তার মানে এটা সবসময় যে এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ হবে তা নয়, কি নাম দিচ্ছ তার উপর নির্ভর করছে। তবে প্রসঙ্গত বলি কি, এটার নাম তুমি এরম ভাবে দিতে পারো না, এ বি দিতে পারো না, তোমাকে এ এ ড্যাশ বা বি বি ড্যাশ এরকম নাম দিতে হবে। ক্লিয়ার? তাহলে নামটা কিরম হবে? এক্স এক্স ড্যাশ, এ এ ড্যাশ, বি বি ড্যাশ, এরম ধরনের। আচ্ছা, অক্ষ সব ঠিক হয়ে গেল। তাহলে এই যেই আমরা ঠিক করে নিলাম, নাম ঠিক করে নিলাম। এবার দ্বিতীয় কথা, তাহলে কি কি ঠিক করলাম? প্রথমে নাম, অক্ষগুলোর নাম দিয়ে দিলাম। 2 নম্বর মূল বিন্দুকোণ, 3 নম্বর একক, 4 নম্বর খুব ইম্পর্টেন্ট, এই যে ও এক্স আর ও এক্স ড্যাশে যে কোনো একটাকে আমরা পজিটিভ দিক ধরবো, তাহলে অন্য দিকটা কি হয়ে যাবে? নেগেটিভ দিক। স্যার কোনটাকে পজিটিভ ধরবো? আবারও বলছি ভালো করে শুনে, তুমি যে কোনোটাকে পজিটিভ ধরতে পারো। তুমি যদি ও এক্স কে পজিটিভ ধরো তাহলে ও এক্স ড্যাশটা নেগেটিভ, আবার ও এক্স কে যদি নেগেটিভ ধরো তাহলে ও এক্স ড্যাশটা পজিটিভ হয়ে যাবে। মনে রাখবে ও এক্স মানেই সেটা পজিটিভ নয়, ও এক্স ড্যাশ মানেই সেটা নেগেটিভ নয়। ও এক্সটাও আমি যদি বলে দিই ও এক্সটা নেগেটিভ, তাহলে ও এক্স বরাবর নেগেটিভ দিক, ও এক্স ড্যাশ বরাবর পজিটিভ দিক বোঝাবে। যে কোনো একটা দিককে তুমি এই দিকটাই পজিটিভ, কনভেনশনালি সাধারণত আমরা যত বই আছে দেখবে এই দিকটাকে পজিটিভ দিক ধরা হয়, সাধারণত পজিটিভ। আবারও বলছি, এই দিকটাকে পজিটিভ ধরা হয়, এই দিকটাকে নেগেটিভ ধরা হয়। এটা কনভেনশন, নট রুল। তুমি ইচ্ছে করলে এটা পজিটিভ এটা নেগেটিভও ধরতে পারো। ঠিক একই রকম ওয়াই অক্ষেরও যে কোনো একটাকে পজিটিভ একটাকে নেগেটিভ ধরতে হবে। আমরা যে কোনোটাকে সাধারণত কনভেনশনালি ওপরের দিকটাকে পজিটিভ, নিচের দিকটাকে নেগেটিভ ধরে থাকি। উল্টোটাও ধরা যেতে পারে, আবারও বলছি উল্টোটাও ধরা যেতে পারে। এইবার দেখো, এই যে সব সেট হয়ে গেল, এইটাকে বলা হয় ফ্রেম অফ রেফারেন্স। কি বলছে? ফ্রেম অফ রেফারেন্স। সব কিছুরই বিজ্ঞানের সব বিষয়ে একটা ফ্রেম অফ রেফারেন্স দরকার।
এবার যেই ফ্রেম অফ রেফারেন্স হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখো এই বিন্দুর একটা ঠিকানা হয়ে গেল। তাহলে ঠিকানা খুঁজে পাওয়ার এবার নিয়মটা ইম্পর্টেন্ট। কি করে আমি খুঁজে পাবো? বলছে এই পি বিন্দু থেকে ও এক্স এর একটা এক্স এক্স ড্যাশের একটা সমান্তরাল টানো, এখান থেকে এক্স এক্স ড্যাশের একটা সমান্তরাল টানো, এক্স এক্স ড্যাশে একটা সমান্তরাল টানো, আর ওয়াই ওয়াই ড্যাশের একটা সমান্তরাল টানো, ওয়াই ওয়াই ড্যাশের একটা সমান্তরাল টানো। টানলে দেখো একটা সামান্তরিক তৈরি হলো। টানলে কি তৈরি হলো? একটা সামান্তরিক তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছ সামান্তরিকটা? একটা সামান্তরিক তৈরি হয়ে গেল। এই সে যে এক্স অক্ষের সমান্তরালটা নিশ্চয়ই এক্স অক্ষকে ছেদ করবে না, ওয়াই অক্ষকে একটা বিন্দুতে ছেদ করলো, আর ওয়াই অক্ষের সমান্তরালটা একে একটা বি বিন্দুতে ছেদ করলো। বলছে এই দৈর্ঘ্যটা তুমি একক জানো 1 সেন্টিমিটার, তুমি মেপে নিলে এটা কত সেন্টিমিটার? ধরে নাও এই দৈর্ঘ্যটা হচ্ছে 1 সেন্টিমিটার, তুমি পেলে কত? যা পাবে মেপে। এই দৈর্ঘ্যটা তুমি পেলে ওয়াই সেন্টিমিটার। যেই তুমি এটা 1 সেন্টিমিটার ওয়াই সেন্টিমিটার পেলে, এর ঠিকানা হয়ে গেল এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, ব্যাস এর ঠিকানা হয়ে গেল। এখানে প্রসঙ্গত খেয়াল করে দেখো, এইটা 1 সেন্টিমিটার পেয়েছিলে কোথা থেকে? ঋণাত্মক দিক থেকে। কোথা থেকে? ঋণাত্মক দিক থেকে। তাই এটাকে আমরা নেব -x সেন্টিমিটার। এটা ধনাত্মক দিক থেকে নিলে +x, তাহলে এর স্থানাঙ্ক দেওয়া হলো -x, y। এটা দেখো ধনাত্মক দিক থেকে নিয়েছো, তাহলে যদি ঋণাত্মক দিক থেকে হয় তাহলে ঋণাত্মক মান নেব, ধনাত্মক দিক থেকে হলে ধনাত্মক মান নেব। যেমন একটা বিন্দু যদি এদিকে থাকে, কিউ বিন্দু যদি এদিকে থাকে, তুমি দেখো এখান থেকে আমি ওয়াই অক্ষের সমান্তরাল টানলাম, এখান থেকে আমি এক্স অক্ষের সমান্তরাল টানলাম, তাহলে খেয়াল করে দেখো এই দৈর্ঘ্যটা কি? পজিটিভ, আর এই দৈর্ঘ্যটাও দেখো পজিটিভ। তাহলে এইটার কি দাঁড়াচ্ছে? দুটোই পজিটিভ পজিটিভ, দুটোই পজিটিভ পজিটিভ। ঠিক এইভাবে এর ঠিকানা হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, ঠিকানা তো হয়ে গেল, এবার ধরুন স্যার আমাকে শুধু ঠিকানাটা দেওয়া আছে, আমি বিন্দুটায় কি করে পৌঁছবো? আমাকে শুধু যদি ঠিকানাটা দেওয়া থাকে, সোজা যাওয়ার নিয়ম হচ্ছে কি? এটা -x, তার মানে তোমাকে এদিক থেকে এক্স একক যেতে হবে কোন দিকে? বা দিকে, ঋণাত্মক দিকে। চলে গেলে এই বি বিন্দুতে পৌঁছে গেলে। এবার তারপরে এটা হচ্ছে ওয়াই, তাহলে এবার বি বিন্দু থেকে তোমাকে ওয়াই অক্ষের সমান্তরালে যেতে হবে। যেহেতু এটা পজিটিভ আছে, তোমাকে ওপরের দিকে যেতে হবে, এরম ভাবে যেতে হবে। তুমি দেখো পি বিন্দুতে পৌঁছে গেলে। আর এটা যদি নেগেটিভ হয় কোন দিকে যাব? এদিকে নামবো। তাহলে আমরা একটা বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। এটাকে বলা হচ্ছে স্থানাঙ্ক। স্থান সূচিত করে যে অঙ্ক, খেয়াল করে দেখো এগুলো সবই সংখ্যা, এক্স আর ওয়াই সংখ্যা। এখানে কিন্তু আমরা সেন্টিমিটার লিখি না, এখানে শুধু এক্স লিখে দিই। একক তো বলাই আছে, এক্স মানে এক্স সেন্টিমিটার ধরে নিতে হবে, ওয়াই মানে ওয়াই সেন্টিমিটার ধরে নিতে হবে। এখানে কিন্তু কখনো একক লেখা হয় না। তাহলে যেই লেখা হয়ে গেল, স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। আর শুধু স্থানাঙ্ক পেলাম না, তুমি আমাকে স্থানাঙ্ক দিয়ে দাও, আমি বিন্দুতেও পৌঁছে যাব। কিভাবে? ওই যে বললাম, ধরো আমাকে বললো -5 3, তাহলে আমি এখান থেকে -5 বলেছি, তাহলে ঋণাত্মক অক্ষ বরাবর 5 সেন্টিমিটার যেতে পারবে, কেটে নিতে পারবে। তারপর এখান থেকে এর একটা সমান্তরাল টানতে পারবে, এর সমান্তরাল টানতে পারবে। সমান্তরাল টানা তোমরা জানো, যেই সমান্তরাল টানলে সেখান থেকে -5 3 বলেছে, এখান থেকে আবার 3 সেন্টিমিটার চলে আসো, দেখো -5 3 বিন্দুতে তুমি পৌঁছে যাবে। ধরো তোমাকে বললো 4 2 বিন্দুতে যেতে হবে, খেয়াল করে দেখো +4, তার মানে এখান থেকে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার গেল। 4 2 বলেছে, 2 মানে কোন দিকে উঠবো? ওপর দিকে উঠবো। এর সমান্তরাল 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 4 2 পৌঁছে গেলাম। যদি বলে 1 -3, এখান থেকে 1 মানে পজিটিভ, ডান দিকে যাব, -3 মানে নিচের দিকে নামবো, এর সমান্তরালে যাব, সমান্তরালে যাব। এইভাবে আমাদের এককগুলো ঠিক হয়, এইভাবে আমরা স্থানাঙ্ক জ্যামিতি তৈরি করি। তাহলে এতক্ষণ আমরা তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি গল্প বললাম। যে এবার যখন অক্ষ দুটো লম্ব হয়ে যায় তখন তার নাম কি বলেছি আমি? অর্থোগোনাল কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। যে কার্টেজিয়ান নামটা হচ্ছে কেন?
কারণ এটা একজন ম্যাথমেটিশিয়ান যার নাম রেনে ডেকার্টস, তিনি এই পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন, এটা নিয়ে ভাবনা চিন্তা আবিষ্কার করেছিলেন সে অনেক বছর আগে, প্রায় 400 বছর আগে। তা সেই জন্য তাকে সম্মান জানিয়ে এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলা হয়ে থাকে। এবার যখন নাকি অক্ষ দুটো এরম লম্ব হয়ে যায়, অর্থাৎ এই কোণটা যখন 90 ডিগ্রি হয়ে যায়, 90 ডিগ্রি হয়ে যায়, তখন তাকে আমরা বলি কি লম্ব স্থানাঙ্ক। লম্ব স্থানাঙ্ক, এই লম্ব স্থানাঙ্কই আমাদের সিলেবাসে আছে। লম্ব স্থানাঙ্ক হলে কি হবে, ধরো এই একটা বিন্দু আছে পি, এখন লম্ব হয়েছে যেহেতু আমি এখান থেকে এর ওপর লম্ব টেনে দেবো, লম্ব টেনে দিলেই কিন্তু এটা সমান্তরাল হয়ে যাবে, এই দুটো সমান্তরাল হয়ে যাবে। ধরো এখানে একটা বিন্দু আছে কিউ, আমি যেই এখান থেকে এক্স অক্ষের উপর লম্ব টেনে দেবো, ওয়াই অক্ষের উপর লম্ব টেনে দেবো, দেখো এরা সমান্তরাল হয়ে যাবে এক্স অক্ষ ওয়াই অক্ষের। দেখো লম্ব টেনে দিলেই কিন্তু আমি সমান্তরাল পেয়ে যাচ্ছি, লম্ব টেনে দিলেই আমি সমান্তরাল পেয়ে যাচ্ছি। এই হয়ে গেল আমাদের সুবিধে, আর এবং এস। দেখো লম্ব টেনে দিই, তাহলে সমান্তরাল টানার জন্য আমাদের ঝামেলা কম থাকছে, লম্ব টেনে দিচ্ছি, এটা একটা সুবিধে। তাহলে দেখো যেই এরকম লম্ব টেনে দিলাম পি বিন্দু, তুমি দেখো এটা এ, এটা বি, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কি, এইমাত্র যা নিয়ম বলেছি, এইটা যত একক হবে আর এইটা যত একক হবে তাদেরকে কমা দিয়ে চিহ্ন করে লিখতে হবে। তাহলে ধরে নাও এইটা হচ্ছে x1 একক, এটা হচ্ছে y1 একক। এখানে দেখো x1 হচ্ছে পজিটিভ, কারণ ধনাত্মক অক্ষ থেকে কেটেছি, y1 হচ্ছে পজিটিভ, কারণ আমি এটাও ধনাত্মক y অক্ষ থেকে কেটেছি। তাহলে স্থানাঙ্ক হচ্ছে x1 y1 y1, যেখানে যেখানে x1 y1 দুটোই পজিটিভ, দুজনেই পজিটিভ। এখানে আসো, এইটা যদি আমি সি, এটাকে যদি আমি ডি বলি, এই দৈর্ঘ্যটাকে যদি আমি ধরো x2 বলি, দেখো x2টা নেগেটিভ কারণ ঋণাত্মক অক্ষ থেকে কেটেছি। এই দৈর্ঘ্যটাকে যদি আমি y2 বলি, দেখো y2টাও নেগেটিভ। তাহলে এর স্থানাঙ্ক কি হচ্ছে x2 y2, যেখানে x2 নেগেটিভ আর y2 পজিটিভ, x2 নেগেটিভ y2 পজিটিভ। ঠিক এখানে যদি টানো, ধরো এটা হচ্ছে ই আর এফ বিন্দু, তাহলে এই দৈর্ঘ্যটাকে আমরা ধরছি x3, এইটার নাম দিচ্ছি আমরা y3। খেয়াল করে দেখো x3 y3 সবাই নেগেটিভ, y3ও নেগেটিভ, লেস দেন 0। তাহলে এখানে কি হচ্ছে x3 y3 হচ্ছে যেখানে x3 y3 সবাই নেগেটিভ। এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ধর এটা জি আর এইচ দিলাম, তাহলে এইটার নাম দিলাম আমি x4, এইটার নাম দিলাম আমি y4। তাহলে দেখো x4টা কি হয়ে যাচ্ছে পজিটিভ আর y4টা নেগেটিভ। এর স্থানাঙ্ক কি x4 y4। খেয়াল করে দেখো, তার মানে এইখানে যে বিন্দুগুলো থাকবে তাদের ক্ষেত্রে স্থানাঙ্কটা কিরম হবে, প্লাস প্লাস, দুটোই পজিটিভ। এইখানে যারা থাকবে তারা কিরম হবে, মাইনাস প্লাস, প্রথমটা নেগেটিভ দ্বিতীয়টা পজিটিভ। এখানে যারা থাকবে তাদের হচ্ছে মাইনাস মাইনাস, দুটোই নেগেটিভ। এখানে যারা আছে প্লাস মাইনাস। আচ্ছা, এই যে চারটে জায়গা, এই চারটে জায়গাকে কি বলে, এই চারটে জায়গার নাম আছে। আমি যদি এটাকে এরকম কাঁচি দিয়ে খাতাটাকে এরকম কেটে দিই, অক্ষ বরাবর, দুটো অক্ষ বরাবর কেটে দিই, তাহলে আমার হাতে কি পড়ে থাকবে, চারটে টুকরো। এই চারটে টুকরোর মধ্যে এই টুকরোটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদ, এইটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদ, এটাকে বলা হয় থার্ড কোয়াড্রেন্ট। কোয়াড্রা কথার অর্থ হচ্ছে চার,
এটা 4টে ভাগ হয়েছে, তৃতীয় পাদ। এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ। বোঝা গেল? ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের বিন্দুগুলো স্থানাঙ্ক কিরম হয়? প্লাস প্লাস, দুটোই প্লাস। তুমি যদি কোনো স্থানাঙ্কে দেখো যে দুটোই প্লাস আছে, তাহলে তুমি বুঝে গেলে সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে? মাইনাস প্লাস, প্রথমটা মাইনাস, দ্বিতীয়টা প্লাস, তারপরে সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। যদি দেখো দুটোই নেগেটিভ, তাহলে বুঝে গেলে সেটা থার্ড কোয়াড্রেন্টে আছে। যদি দেখো প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ, তাহলে কোন কোয়াড্রেন্টে আছে? ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে তোমাকে যদি একটা বিন্দু দিয়ে দেয়, তুমি কোয়াড্রেন্ট চিনতে পারবে, সব প্লাস প্লাস। আমি যদি তোমাদের এরকম প্রশ্ন করি, তাহলে তোমরা উত্তর দিতে পারবে কোন কোয়াড্রেন্টে আছে। দেখি পারো কিনা। না, দেখো আমি তোমাদের কতগুলো পয়েন্ট লিখে দিয়েছি, বিন্দু স্থানাঙ্ক। প্রথমে এইটা দেখো, এটা কোন কোয়াড্রেন্টে আছে? খেয়াল করো, এটা হচ্ছে প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ। তার মানে এটা কোন কোয়াড্রেন্টে আছে? ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে এরকম হয়। এটা দেখো, সরি এটা প্লাস করে দিই, এটা দেখো দুটোই প্লাস প্লাস প্লাস, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে। এটা দেখো দুটোই মাইনাস, দুটোই মাইনাস কোথায় কোথায় থাকে? দুটোই মাইনাস কোথায় হয়? থার্ড কোয়াড্রেন্টে। এটা কোথায় আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে। দুটোই প্লাস। এবার দেখো এইটা ভালো করে দেখো, মান জানি না, এ স্কোয়ার আর বি স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার কখনো নেগেটিভ হয় না, বি স্কোয়ার কখনো নেগেটিভ হয় না, তার মানে দুটোই পজিটিভ। তার মানে এটাকে আমি ফার্স্ট কোয়াড্রেন্ট বলতে পারি। বলতে কি পারি? উত্তর হচ্ছে না, ফার্স্ট কোয়াড্রেন্টও বলা না যেতে পারি যদি জিরো হয়ে যায়। আমার তো এখানে কোথাও বলা নেই যে এ আর বি জিরো। তাহলে এ আর বি এর কোনো একটা যদি জিরো হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে আমাকে এখানে ধরো বলা রইল এ নট ইজ ইকুয়াল টু জিরো, বি নট ইজ ইকুয়াল টু জিরো। এরকম যদি বলা থাকে, তখনই আমরা এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বলতে পারি। ধরো আমি তোমাকে পরীক্ষায় দেখলে এ স্কোয়ার কমা বি স্কোয়ার কোন কোয়াড্রেন্টে আছে, কোশ্চেন রইল, তুমি ফার্স্ট কোয়াড্রেন্ট লিখে দিলে, তুমি কিন্তু ফুল মার্কস পাবে না। কেন? কারণ সেক্ষেত্রে এই শর্তটা লেখা নেই। যদি এটা লেখা থাকে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যান্সার। এবার এটা যদি লেখা না থাকে, তাহলে কি অ্যান্সার হবে সেটা আমরা একটু পরে দেখছি। ঠিক একই রকম ভাবে এখানে যদি লেখা থাকে সি ডি নট ইজ ইকুয়াল টু জিরো, তাহলে খেয়াল করে দেখো এইটা পজিটিভ, এইটা কিন্তু আবার নেগেটিভ, তার মানে প্লাস মাইনাস, তাহলে এটা কোন কোয়াড্রেন্ট হয়ে গেল? ফোর্থ। ফলে এরকম ভাবে তোমাকে একটু বুদ্ধির প্রশ্ন দেওয়া হতে পারে। সোজা এরকম সংখ্যা না লিখে দিয়ে এরকম ভাবেও প্রশ্নটা আসতে পারে, বুঝতে হবে। এবার যেটা আমরা বলছিলাম যে স্যার এ যদি জিরো হয়ে যায়, বি যদি জিরো হয়ে যায়, তাহলে কি হবে? তার জন্য আমরা আগের ছবিটাতে আসি, এই ছবিটাতে আবার আসি। দেখো এই ছবিতে দেখো, আমরা তো এই কোয়াড্রেন্ট নিলাম। প্রশ্ন হচ্ছে কোনো একটা বিন্দু, এইটা যদি এক্স অক্ষের ওপরে থাকে, টি বিন্দু, ধরো টি বিন্দু এক্স অক্ষের ওপরে আছে, তাহলে এক্স অক্ষের ওপরে থাকলে তো তুমি তার উপর সেখানে এক্স অক্ষের ওপর লম্ব টানতে পারবে না, ওয়াই অক্ষের ওপর লম্ব টানতে হবে, কিন্তু সেটা টানা আছে। তাহলে দেখো এখানে তুমি এই যে দৈর্ঘ্যটা পাচ্ছিলে, সেটা এখানে পাচ্ছ না। তুমি মনে করো না যে পি বিন্দুটা নিচে নামছে, পি বিন্দুটা নিচে নামছে, দেখেছো এই ওয়াই এর মানটা ক্রমশ ছোট হচ্ছে। পি বিন্দুটা যখন এখানে এসে যাবে, তখন ওয়াই এর মান কি হয়ে যাবে? জিরো। তাহলে টি বিন্দুর ক্ষেত্রেও এই যে ওয়াই এর মান, মানে পরের মানটা জিরো হয়ে গেল। শুধু এই দৈর্ঘ্যটা পাওয়া যাবে, যেটা যদি x5 হয়, তাহলে স্থানাঙ্ক হয়ে যাবে x5, 0। ওয়াই অক্ষ বরাবর কোনো দৈর্ঘ্য পেলাম না। তাহলে কোনো একটা বিন্দু যদি এক্স অক্ষের ওপর থাকে, তার স্থানাঙ্ক কেরম হয়ে যাবে? নন জিরো, 0 টাইপে, এইটা 0। স্যার এটা কি নন জিরো হবে সব সময়? উত্তর হচ্ছে না। কেন না জানো? এই টি বিন্দুটা যদি এখানে থাকে, মূল বিন্দু স্থানাঙ্ক কত? 0, 0।
মূলবিন্দু স্থানাঙ্ক 0 0। কিন্তু একটা জিনিস দেখো, মূলবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0 0, এই বিন্দু স্থানাঙ্ক কত x50, এখানে x5 নট ইজ ইকুয়াল টু 0 0 0, কিন্তু এই জিনিসটা সবসময় 0। তাহলে যদি কোনো একটা বিন্দু, এখানে তুমি একটা বিন্দু মানো, ভাবো না ইউ, তুমি দেখো এর ক্ষেত্রে ওই পরের মানটা y2টা 0 হয়ে গেছে, শুধু x2টা আছে, তাহলে এর স্থানাঙ্ক কি হবে, x60 টাইপের একটা হবে স্থানাঙ্ক। তার মানে কোনো একটা বিন্দু যদি x অক্ষের উপরে থাকে, তার এই সেকেন্ড পার্টটা, কম্পোনেন্টটা 0 হয়ে যায়, সেকেন্ড কম্পোনেন্টটা কি হয়ে যায়, 0। ঠিক একইভাবে কোনো একটা বিন্দু যদি y অক্ষের ওপর থাকে, তার ক্ষেত্রে ফার্স্ট কম্পোনেন্টটা 0 হয়ে যায়, বোঝা? তাহলে যদি আবার এই অঙ্কটা এসো, যদি a আর b 0 হয়ে যায়, যদি আমার কখনো a আর b 0 হয়ে যায়, ধরো a 0 হয়ে গেল, b 0 হলো না, a 0 হলে এটা 0, এটা হয়ে গেল, তাহলে ফার্স্ট কম্পোনেন্ট 0, তার মানে এই বিন্দুটা কোথায় আছে, y অক্ষের ওপর। আবার যদি b 0 হয়ে যায়, a নন 0 হয়, তাহলে এটা কত হলো, নন 0, 0, তার মানে এটা কোথায় আছে, x অক্ষের ওপর। আর যদি দুটোই 0 হয়ে যায়, তখন এটা কি হয়ে যাবে, মূল বিন্দু। তাহলে ধরো তোমাকে কিছু বললো না, তোমাকে প্রশ্ন করলো a স্কোয়ার, b স্কোয়ার বিন্দুটির অবস্থান নির্দেশ করো। তাই তোমার প্রশ্ন কি, আমি প্রশ্নটা লিখি যে a স্কোয়ার, b স্কোয়ার বিন্দুর অবস্থান নির্দেশ করো। উত্তর কি হবে, যখন লিখতে হবে a b নট ইজ ইকুয়াল টু 0, তাহলে a স্কোয়ার b স্কোয়ার উভয়ই ধনাত্মক, সুতরাং বিন্দুটি কোথায় আছে, প্রথম পাদে অবস্থিত। হলো, যখন a ইজ ইকুয়াল টু 0 কিন্তু b নট ইজ ইকুয়াল টু 0, সরি a ইজ ইকুয়াল টু 0, b নট ইজ ইকুয়াল টু 0, a 0 হয়ে গেছে, তখন বিন্দুটি কোথায় আছে, a 0 হয়েছে মানে y অক্ষের উপর আছে, y অক্ষের উপর অবস্থিত। যখন a নট ইকুয়াল টু 0 কিন্তু b ইকুয়াল টু 0, তখন বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত। আর যখন a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু 0, তখন বিন্দুটি মূল বিন্দু বা অরিজিন, মূল বিন্দু বা অরিজিন। তাহলে যদি তোমার প্রশ্নটা এরকম আসে, এরকম ভাবে উত্তরটা লিখতে হবে। ঠিক একইভাবে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারটাও লিখতে পারবে, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারটাও লিখতে পারবে, যে সি আর ডি যদি নন 0 হয়, তাহলে প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে দুটো 0 হলে মূলবিন্দু, আর সি 0 হলে y অক্ষ, ডি 0 হলে x অক্ষ। এভাবে আমাদের অবস্থানগুলো লিখতে হবে। তাহলে ছাত্ররা, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা শিখলাম, সেটাকে আমরা একটু সরল এটি এক জায়গায় করি। যে আমাদের সিলেবাসে আছে লম্ব স্থানাঙ্ক, অর্থাৎ আমরা দুটো পরস্পর লম্ব সরল রেখা নেব, নিয়ে তার একটার নাম দেব x x ড্যাশ, আর একটার নাম দেব y y ড্যাশ, এবং তাদের ছেদবিন্দুর নাম দেব মূলবিন্দু। এবং এদিকে আমরা একক ঠিক করে নেব, কতটা একক এরকম আমাদের ঠিক করে নিতে হবে। এদিকে +1 2 হলে, এদিকে -1 -2 -3 ইত্যাদি। এদিকেও আমরা একক ঠিক করে নেব, এদিকেও আমাদের একক ঠিক করে নিতে হবে। এটা -1 -2 -3। এইটার নাম যেহেতু x x ড্যাশ, এটাকে আমরা বলি x অক্ষ, এটাকে বলি y অক্ষ।
আর এই অংশটাকে আমরা বলি পজিটিভ এক্স অ্যাক্সিস, ধনাত্মক এক্স অক্ষ, এদিকটাকে। তবে আবারও বলি, এমন নয় যে এটাই পজিটিভ, ও এক্স মানেই পজিটিভ কিন্তু নয়। তুমি যদি বলো ও এক্স পজিটিভ তাহলে ও এক্স পজিটিভ, তুমি যদি বলো ও এক্স নেগেটিভ তাহলে ও এক্স ড্যাশটা পজিটিভ। এই দিকটাকে বলা হয় নেগেটিভ এক্স অ্যাক্সিস অক্ষ। এইটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বা ধনাত্মক ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এইটাকে বলা হয় নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। আবারও বলি, তুমি ইচ্ছে করলে এটাকেও ঋণাত্মক ধরতে পারো। এটাকে বলা হয় মূলবিন্দু বা অরিজিন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদ, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদ, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় পাদ, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ পাদ। আর কি দেখলাম, এখানকার বিন্দুগুলো কিরকম, প্লাস প্লাস ধরনের হয়, এখানকার গুলো হচ্ছে মাইনাস প্লাস ধরনের, এখানকার গুলো মাইনাস মাইনাস ধরনের, এখানকার গুলো প্লাস কমা মাইনাস ধরনের বিন্দু হয়। এক্স অক্ষের ওপর বিন্দুগুলো কিরকম হয়, এক্স অক্ষের ওপর বিন্দুগুলো হয় এ জিরো, মানে এই সেকেন্ড পার্টটা জিরো। ওয়াই অক্ষের ওপর বিন্দুগুলো কিরকম হয়, জিরো বি, অর্থাৎ এই মানটা জিরো, প্রথমটা জিরো। আচ্ছা, এই যে প্রথমটা দ্বিতীয়টা বলছি, ধরো একটা স্থানাঙ্ক এ আর বি, তাহলে এটাকে কি বলে, এটাকে বলে এই বিন্দুর ভুজ, আর বিটাকে বলে কোটি। এটাকে বলে ইংরেজিতে বলছে অ্যাবসিসা, এটাকে বলছে অর্ডিনেট। অ্যাবসিসা, এটা হচ্ছে অর্ডিনেট। ক্লিয়ার? ভুজ আর কোটি, অ্যাবসিসা অর্ডিনেট। তাহলে এই পর্যন্ত আমরা এখন শিখলাম এবং আমরা দেখলাম যে একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে তার অবস্থানটা আমরা বলে দিতে পারি কোথায় আছে, এক্স অক্ষের ওপর আছে না আছে। যেমন ধরো আমরা আরেকটু যদি দেখি, ধরো আমাকে একটা বিন্দু বললো -3 -2, কোথায় আছে, দুটোই ঋণাত্মক, আমরা বলে দিতে পারবো থার্ড কোয়াড্রেন্ট। আমাকে একটা বললো 7 -6, কোন কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, কারণ প্লাস মাইনাস। ধরো আমাকে বললো -2 6 মাইনাস প্লাস, আমি বলে দিতে পারবো সেকেন্ড কোয়াড্রেন্ট। আমাকে বলে দিল 5 0, দেখো এই সেকেন্ড পার্টটা জিরো, সেকেন্ড পার্ট জিরো, মানে এটা কোথায় আছে, এক্স অক্ষের ওপর। আরো দেখো এই অংশটা পজিটিভ, তার মানে আমি এটাকে লিখতে পারি পজিটিভ এক্স অ্যাক্সিস। আরো স্পেসাইজ হয়ে গেল। ধরো আমি দেখলাম 0 -6, প্রথমটা জিরো, তার মানে ওয়াই অক্ষের ওপর, আর -6 তার মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। ক্লিয়ার? আমরা কি করি, নিজেদের বোঝার সুবিধার জন্য বলি কি জানো তো, এইটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। এ আর বি কে আমরা বলি, এটা প্রথমটাকে বলি এক্স এর মান, দ্বিতীয়টাকে বলি ওয়াই এর মান। কিন্তু এটা এক্স এর মানও না ওয়াই এর মান না, এটা হচ্ছে ভুজ আর কোটি, কিন্তু মনে রাখার সুবিধার জন্য। তাহলে এক্স অক্ষের ওপর থাকলে কি হয়, ওয়াই এর মান জিরো হয়, আর ওয়াই অক্ষের ওপর থাকলে কি হয়, এক্স এর মান জিরো হয়। দেখো এক্স অক্ষের ওপর আছে ওয়াই এর মান জিরো, ওয়াই অক্ষের ওপর আছে এক্স এর মান জিরো। এভাবে মনে রাখবে, তোমার মনে রাখতে সুবিধা, এটা মনে রাখার সুবিধার জন্য বলা হলো যে এক্স অক্ষের ওপর ওয়াই এর মান জিরো, ওয়াই অক্ষের ওপর এক্স এর মান জিরো, এরম ভাবে জিনিসটা মনে রাখবে। তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম, ভুজ কোটি চিনলাম, কিভাবে স্থানাঙ্ক হয় সেটা আমরা জানলাম। নেক্সট দেখো, আমরা বলছিলাম না যে বিভিন্ন রকম কোঅর্ডিনেট সিস্টেম আছে। আমি জাস্ট আমাদের সিলেবাসে নেই, জাস্ট কৌতূহলের জন্য আমি তোমাদেরকে আর একটা কোঅর্ডিনেট সিস্টেম সম্বন্ধে বলছি। সেই কোঅর্ডিনেট সিস্টেমে কি করছে,
একটা শুধু রশ্মি নিচ্ছে, খেয়াল রাখো, সরল রেখাও নেয়নি, আগের বার দুটো সরল রেখা নিয়েছি, একটা রশ্মি নিলাম, এইটার নাম দিলাম আমরা, এই রশ্মিটার নাম দিলাম আমি, বলছে ইনিশিয়াল লাইন বা প্রারম্ভিক রেখা। এইটার নাম দেওয়া হলো মেরু বা পোল। ব্যাস, আগের বার দেখো দুটো লাইন নিয়েছিলাম, ছেদবিন্দু নিয়েছিলাম, অনেক কিছু নিয়েছিলাম। এখানেও একটা একক ঠিক করতে হবে। ধরো তুমি চিন্তা করলে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 ইউনিট ডিগ্রি। এখানে কিন্তু দুটো অক্ষ নেই যে দুটো একক নিতে হবে। সঙ্গে সঙ্গে দেখো যে কোনো বিন্দু স্থানাঙ্ক তৈরি হয়ে গেল। স্যার কি করে হলো একটা লাইন? দেখো এটার নিয়ম কি, এটার নিয়ম হচ্ছে তোমাকে ওপি জুড়ে দিতে হবে। তা তো ওপির ধরে তুমি দৈর্ঘ্য পেলে 1 সেন্টিমিটার পেতে পারো, মাপ পেলে তো তুমি 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে 1 সেন্টিমিটার বললেই তো এটা হবে না, আর একটা জিনিস পাওয়া গেল, সেটা হচ্ছে এই কোণটা। খেয়াল করে দেখো এই কোণটা, সঙ্গে সঙ্গে চাঁদা দ্বিমাপে কোণটা পেলে সঙ্গে সঙ্গে স্থানাঙ্ক হয়ে গেল এক্স কমা থিটা। এক্স কমা থিটা তুমি দেখো যে কোনো বিন্দু নাও পি কিউ, দেখো এই স্থানাঙ্ক, এই দৈর্ঘ্যটা পাচ্ছ, একটা কোণ পাচ্ছ, ধরো এই কোণটা আলফা, ধরো এইটা হচ্ছে ওয়াই, তাহলে এটা হচ্ছে ওয়াই আলফা। এই বিন্দুটা যদি নিচের দিকে চলে যায়, ধর এরকম ভাবে নিচের দিকে একটা বিন্দু চলে গেল, আর খেয়াল করে দেখো নিচের দিকে চলে গেলে তখন কোণটা আমরা এদিকে মাপি। আরো একটা জিনিস, তীর চিহ্নের মুখটা খেয়াল রাখো, এখানে তীর চিহ্নটা কি ঘড়ির কাঁটার উল্টো দিকে, তাহলে এইটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। এখানে দেখেছো তীর চিহ্নটা ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা এরম ভাবে ঘোরে না, কাঁটাওয়ালা ঘড়ি, তাহলে এইদিকে ঘোরে, তাহলে এইটা হয়ে যাচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। ধর এইটা হয়ে যাচ্ছে বিটা কোণ, হ্যাঁ বিটা, এইটা এই দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে জেড, তাহলে এটা হয়ে গেল জেড বিটা। এই বিটা হয়ে যাচ্ছে একটা নেগেটিভ অ্যাঙ্গেল, বিটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। এরম ভাবে আমরা একটা স্থানাঙ্ক তৈরি করি, এই স্থানাঙ্ককে বলা হয় পোলার কোঅর্ডিনেট। পোলার কোঅর্ডিনেট বা মেরু স্থানাঙ্ক। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা অ্যাস্ট্রোনমিতে মারাত্মক ব্যবহার হয়, পদার্থবিদ্যাতেও প্রচুর ব্যবহার। আরো মজার হচ্ছে পোলার কোঅর্ডিনেট থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করা যায়। ফলে তুমি যদি একটা পোলার কোঅর্ডিনেটে কোনো সূত্র বের করো, তুমি ইচ্ছে করলে সেটা কার্টেসিয়ানের সূত্রটা কি হবে সেটা বের করে নিতে পারো। আবার কার্টেসিয়ানে কোনো সূত্র বের করো, সেটা পোলারে কনভার্ট করতে পারো। এই যে জিনিসটা তোমরা দেখছো তোমাদের সামনে স্ক্রিনে, এটাকে বলা হয় গ্রাফ পেপার বা লেখো কাগজ। আমরা সাধারণত এতেই লেখচিত্র অঙ্কন করে থাকি। এখানে অনেক দেখেছো লাইন আছে, যারা এরকম কতগুলো লাইন, আবার এরকম কতগুলো লাইন, অসংখ্য লাইন আছে। হ্যাঁ, এরা পরস্পর দেখেছো 90 ডিগ্রি, এই কোণগুলো সব 90 ডিগ্রি করে, এই কোণগুলো সব 90 ডিগ্রি করে, অর্থাৎ এগুলো ছোট ছোট বর্গক্ষেত্র। এখানে ভালো করে দেখলে ভেতরে আরো ছোট ছোট বর্গক্ষেত্র দেখতে পাবে। এখানে আমরা কি করি, এই গ্রাফ কাগজে এর মধ্যে যে কোনো দুটো লাইনকে পরস্পর লম্ব আমরা যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে নিই। ধরো আমরা এরকম একটা লাইনকে মার্ক করে নিলাম, একটা লাইনকে আমরা মার্ক করে নিলাম। এটা হয়ে গেল আমার এক্স অক্ষ, এটা হয়ে গেল আমার এক্স অক্ষ, নাম দিয়ে দিই এক্স, এক্স ড্যাশ। এর উপরে লম্ব হবে যে কোনো একটা রেখাকে আমরা ধরে নেব, যে কোনোটাকে নেব। তবে আমরা এখানে কি করবো, এখানে দেখেছো কিছু দাগকে বেশ মোটা দাগ দেওয়া আছে, কিছু হালকা দাগ দেওয়া আছে। এরম ভাবে দাগটা দেওয়া আছে কেন, এরম ভাবে দাগটা আছে গোনার সুবিধের জন্য। এই জন্য আমরা একটা মোটা দাগ বরাবর, দুটো মোটা দাগ বরাবর ওয়াই আর ওয়াই এক্স আর ওয়াই অক্ষ নেব। একটা মোটা দাগে এক্স অক্ষ, এটা সুবিধে কেন, তোমরা যদি ভালো করে গোনো দেখবে এখানে এই যে ছোট দাগ এই পর্যন্ত, এখান থেকে এটাকে 10টা ভাগ করা আছে।
সমান 10টা ভাগ করা আছে। তাহলে এই পর্যন্ত 10টা। আচ্ছা দেখো এখানে কিন্তু এই যে উল্লম্ব রেখাগুলোর মধ্যে এই মোটা দাগের পরও এই একেবারে সরু দাগের পর একটা মাঝারি দাগ আছে, কিন্তু দেখেছো একটা দাগ, এই দাগটা কিন্তু বেশ স্পষ্ট, মানে 3 রকম মাপের দাগ আছে, একটা বেশ মোটা, একটা মাঝখানে একটা সরু। এটা কেন দিয়েছে? কারণ এখান থেকে এই পর্যন্ত 5খানা ঘর আছে। এটাও কিন্তু আমাকে গুনতে সুবিধে করে। ধরো আমাকে যদি 18 গুনতে হয়, 18 ঘর যেতে হয়, আমার এই গুনতে সুবিধা হবে। আমি জানি দেখো একেবারে 10 গুনলাম, কোনো গুনতে হবে না, 15। এবার শুধু ছোট ছোট 3টে গুনে নাও, 16, 17, 18, ব্যাস তুমি 18তে গিয়ে পৌঁছলে। ধরো তোমাকে 27 গুনতে হবে, 10, 20, 25, 26, 27। ধরো আমাকে এদিকে এই একে 27-এ যাওয়া পর এবার আমার এই ওপরের দিকে আরো 42 উঠতে হবে। এই 27-এ গেছি, 10, 20, 30, 40 আর 2 ঘর উঠে গেলাম 42। এরম গোনার সুবিধের জন্য 10টা করে ভাগ করা থাকে, আর এই ছোটগুলো হচ্ছে 5, গুনতে সুবিধে হয়, এই জন্য এরকম ভাগ করা থাকে। আচ্ছা এবার ধরো আমাকে একটা বিন্দু নিতে বললো, যে আমাকে বললো 12, 26। তাহলে 12 কি করে যাবো? 10 তারপর 2, 12, এই 12তে চলে এলাম। এবার 26, দেখো এদিকে 10 উঠলাম, 20 উঠলাম, 25 উঠলাম, 26 উঠলাম, এই দেখো আমি 10, 12, 26 পয়েন্টে চলে গেলাম। 12, 26। ধরো আমাকে একটা বিন্দু বললো -22, -18, -22, তার মানে বাদিকে যাব, 10, 20, -22, কত যেতে হবে? -18। তাহলে -10, -15, এবার শুধু 3 ঘর গুনে নাও, 16, 17, 18। তাহলে এই বিন্দুটা হলো -22, -18। ধরো আমাকে একটা বিন্দু বললো -11, 33। তাহলে -11, -10, -11, খুব সহজ যাওয়া। -11, -33 বলেছে, তাহলে -10, -20, -30, এবার শুধু 3 ঘর গুনে নাও, তাহলে কত হলো? -11, -33। ধরো তোমাকে বললো -42 + 18, তাহলে -42, 10, 20, 30, 40, বাদিক মাইনাস মানে বাদিকে 42, 1, 2, কত আছে? +18, তাহলে 10, 5, 15, 16, 17, 18, তাহলে এটা কত হলো? -42 + 18। ধরো তোমাকে আমি বললাম 33, 33, 33 - 33 বিন্দুতে যাও, 33 প্লাস, তাহলে প্রথম শুরু 10, 20, 30, 31, 32, 33। এবার -33, তার মানে নিচের দিকে নামবো, 10, 20, 30, 31, 32, 33। তাহলে কত হলো? 33 - 33। এইভাবে আমরা বিন্দুগুলোতে যাই। ধরো আমাকে বললো 40, 0 বিন্দুতে যাও, 40, 10, 20, 30, 40, 40 যাওয়ার পর 0 বলেছে, তার মানে এখানে দাঁড়িয়ে থাকো, এইটা হলো 40, 0, সরি 40। আমাকে বললো 0, 28, 0, 28 পয়েন্টে যাও, 0, তার মানে এক্স অক্ষ বরাবর কোথাও যেতে বারণ করছে। এবার 28 প্লাস ওপর দিকে উঠবো, 20, 25, 28, তাহলে এলো 0, 28। তাহলে এইভাবে আমরা বিন্দুগুলো খুঁজে বের করি এবং তাদের স্থানাঙ্ক বসাতে পারি। তাহলে কি করব? তুমি এরকম একটা ছক কাগজ নেবে, ছক কাগজ নিয়ে 2টো রেখা টেনে নেবে যারা লম্ব। এই রেখাগুলো কি টানবে? একটু মোটা দাগ বরাবর টানবে, তাহলে তোমার গুনতে সুবিধে হবে। মোটা দাগ বরাবর কেন টানবো? ওটা নিয়ম নয়, ওরকম করলে গুনতে সুবিধা হয়। তুমি যে কোনো একটা সরু মিহি দাগ বরাবর টানতে পারো, তাতে তোমার ঝামেলা বাড়বে। টানার পর তুমি সবকিছু ঠিক করে নিলে, ঘর গুনে নিলে। আচ্ছা এই প্রসঙ্গে আবার বলি, দেখো আমি এটাকে 5 ঘর ধরেছি, আমি ইচ্ছে করলে এইটুকুনিকেও 1 গুনতে পারি। আমি বলে না এইটা 5 না, এইটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাও হতে পারে। সেভাবেও আমরা গ্রাফটা করতে পারি। অর্থাৎ এই যে আমি এখানে 5 গুনছি, মানে এই যে ছোট ছোট বৃত্তগুলো আছে না,
এই ছোট বৃত্তের একটা বাহুর দৈর্ঘ্যকে একক ধরেছি। আমি তা না ধরে ছোট বৃত্তের দুটো বাহুর দৈর্ঘ্যকে একক ধরতে পারি, তিনটে বাহুর দৈর্ঘ্যকে একক ধরতে পারি। আমি তাহলে এরকম একটা উদাহরণ দেখাই যেখানে আমি ছোট বাহুর দুই ঘরকে বা তিন গুণকে আমরা একক ধরবো, ধরে আমি স্থানাঙ্কগুলো বসাবো। কিভাবে বসাই আমরা আর একটা উদাহরণে দেখাই, সেটা হচ্ছে আজকে আমাদের শেষ উদাহরণ। ছাত্ররা দেখো, আমি আগে অক্ষটক্ষ তৈরি করে নিয়েছি। আচ্ছা, এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি, আমি ছবিতে স্পষ্ট করে যাতে বোঝা যায় সেজন্য এই অক্ষগুলো সব পেন দিয়ে টানছি। তোমরা কিন্তু পেন দিয়ে টানবে না, এটার জন্য তোমরা 2B পেন্সিল ইউজ করবে। 2B পেন্সিল 2B পেন্সিল ইউজ করবে, তাতে এটা দাগটা গাঢ় হবে। সব পেন্সিলে টানতে হবে, পেনে নয়। যে আপনি স্যার ভিডিওতে দেখিয়েছেন, ভিডিওতে ছবিতে পেন্সিলে ছবিটা অত স্পষ্ট হবে না, দেখতে পাবে না বলে এটা পেন্সিল এঁকেছি। আচ্ছা ধরো আমি একটু আগে কি করেছিলাম, আমি ছোটটা ঘরগুলোকে এক ধরেছিলাম। এবার ধর আমি ঠিক করলাম না, এই ছোট ছোট ঘরগুলোকে এক ধরবো না, এই ছোট ঘরে তিনটে ঘরকে আমি এক ধরবো। তিনটে ঘরকে আমি ঠিক করলাম এইটুকুনি হচ্ছে আমার এক, তিনটে ঘরকে এক। দেখো তিনটে ঘর আছে এখানে, ভালো করে দেখো কোথায়, এক্স অক্ষে। আর আমরা প্রথমে বলেছি যে এক্স অক্ষ ওয়াই অক্ষে একক আলাদা হতে পারে। আমি বললাম এটাকে তিনটে ঘরকে এক ধরবো, আর ওয়াই অক্ষে আমি কি করব, চারটে ঘরকে এক ধরবো। ওয়াই অক্ষে চারটে ঘরকে এক ধরবো, ধরে আমি বিন্দু বসাবো। তাহলে এক্স অক্ষে কত, 3 ঘরকে 1 = 3, এখানে 1 = 4 ঘর ধরেছি, ধরে আমি বিন্দু বসাবো। তাহলে প্রথমে আমি কোন বিন্দু বসাবো, ধরো আমি এখানে বিন্দু বসাচ্ছি 6, 3। কত বিন্দু বসাচ্ছি, 6, 3। 6, 3 কোথায় আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে দেখো 6 আমার কিন্তু 1 একক মানে 3 ঘর, তাহলে 6 একক মানে কত হবে, ঐকিক নিয়মে 3, 6, 18 ঘর। এই হিসাবটা আমাকে প্রতি মুহূর্তে করতে হবে। তাহলে আমি যেহেতু 3 ঘরকে একক ধরেছি, 6, 3 বিন্দুতে যেতে চাইলে 6 ঘর যাব, 6 একক যাব। তাহলে 1 একক হচ্ছে 3 ঘর, তাহলে 6 একক হচ্ছে 18 ঘর, 10, 15, 18। এই আমি 6-এ এসে পৌঁছলাম। খেয়াল করে দেখো, অঙ্কটা কিন্তু তোমাকে করতে হবে। তুমি যদি 1 ঘরকে একক ধরে নাও তাহলে কোনো এইসব অঙ্ক করতে হচ্ছে না, শুধু সংখ্যাগুলো গুনে নিচ্ছি। কিন্তু যদি আমি 3 ঘরকে একক ধরি তাহলে অঙ্কটা কষতে হবে। আচ্ছা, এবার ওয়াই অক্ষ বরাবর 6, 3 বিন্দু মানে আমাকে 3 ঘর যেতে হবে। এখানে খেয়াল করে দেখো, ওয়াই অক্ষে 1 মানে 4 ঘর, তাহলে 3 মানে কত ঘর হয়ে যাবে, 12 ঘর। তাহলে আমি 10, 11, 12, তাহলে এসে গেলাম কত, আমি 6, 3 বিন্দুতে। তুমি যদি অ্যাকচুয়ালি ঘর গোনো তুমি কত পাবে, 18, 12। কত পাবে, 18, 12 ঘর পাবে। এটা তুমি পাবে 18 ঘর 12 ঘর। কেন, একক তো 3, 18কে 3 দিয়ে ভাগ করে দাও, দেখো 6 পাচ্ছ। 12কে 4 দিয়ে ভাগ করে দাও, দেখো 3 পাচ্ছ। তাহলে এই হিসাবটা তোমাকে করে যেতে হবে। 6, 3। ধরো আমি একটা বিন্দু বসাচ্ছি -8, -6, থার্ড কোয়াড্রেন্টে আছে। এবার -8, তার মানে এক্স অক্ষে 3 দিয়ে দিয়েছে, তাহলে -8 মানে কত, -24। তাহলে 10, 20, 24। কেন -24 বোঝা গেল, 1 একক মানে 3, তাহলে 8 একক মানে 24, আর মাইনাস আছে মানে বাদিকে। -8, -6, তাহলে 1 একক মানে 4 ঘর, তাহলে 6 একক মানে 24 ঘর, আর মাইনাস মানে নিচের দিকে, তাহলে 24 ঘর নিচে যেতে হবে, 20, 24। তার মানে এই বিন্দুটা কত হলো, -8, -6। আচ্ছা ধরো আমি একটা বিন্দু বসাচ্ছি -10 + 5, -10, এক্স অক্ষে -10 ঘর যেতে হবে, 10 একক। তাহলে 1 একক মানে 3 ঘর, তাহলে -10 একক মানে কত, -30 ঘর। তাহলে 10, 20, 30। এবার ওয়াই অক্ষে আমাকে 5 ঘর যেতে হবে, 5 একক যেতে হবে। 1 একক মানে ক ঘর, 4 ঘর, তাহলে 5 একক মানে কত, 20 ঘর, 10, 20। তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক কত হয়ে গেল, -10, 5। আচ্ছা তুমি এরম ভাবে বিন্দুগুলো বসিয়ে দিলে,
কেউ যদি না জানে তুমি এটা কি ধরেছো, সে কি করে বুঝবে যে তুমি কি করে এই বিন্দুগুলো পৌঁছলে? এই বোঝানোর জন্য কি করতে হয়, তোমাকে স্কেল লিখে দিতে হয়। এটা কি ধরেছো, এইটাকে বলা হয় স্কেল। অর্থাৎ তোমাকে গ্রাফ পেপারে এরম জায়গায় স্কেল লিখতে হবে। আমরা এক্স অক্ষে কি ধরেছি? 3 ক্ষুদ্রতম ঘর সমান সমান 1 একক। আর ওয়াই অক্ষে কি ধরেছি? 4 ক্ষুদ্রতম ঘর সমান সমান 1 একক। এই যে লেখাটা আমি লিখলাম না, এই যে লেখাটা আমি লিখলাম, এইটা যদি তুমি না লেখো তাহলে এই লেখচিত্রের কোনো অর্থ থাকে না। তাহলে আর এই লেখচিত্রের কোনো অর্থ থাকে না, পুরো লেখচিত্রটা অর্থহীন হয়ে যায়। বোঝা গেছে? পুরো লেখচিত্রটা অর্থহীন হয়ে যায়। সেই জন্য একক তোমাকে লিখতেই হবে। যেমন আমরা যদি আগের অঙ্কটায় ভাবি, এই আগের অঙ্কটাতে আমরা কি ধরেছিলাম? 1 ক্ষুদ্রতম ঘর সমান সমান 1 একক। তাহলে এখানে তোমাকে এই এককটা লিখতে হবে, এটাকে লিখতে হয় স্কেল। তাহলে কি লিখবো? এখানে দেখো আমরা দুটো অক্ষেই 1 ক্ষুদ্রতম ঘরকে একক লিখেছিলাম। সেই জন্য এখানে আমি আর এক্স অক্ষে এত ওয়াই অক্ষে এত এরকম ভাবে না লিখে আমি একটু শর্টকাট করছি। উভয় অক্ষে 1 ক্ষুদ্রতম ঘর সমান সমান 1 একক ধরা হয়েছে। এই লেখাটা কিন্তু তোমার এই গ্রাফ পেপারের মধ্যেই থাকা উচিত। খাতাতেও লিখতে পারো, কিন্তু গ্রাফ পেপারে থাকলে যে গ্রাফটা দেখছে সে ওটা দেখে সঙ্গে সঙ্গে পড়তে পারবে। তাহলে এই স্কেল লেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? তা নাহলে কেউ কিন্তু বুঝতে পারবে না যে তুমি কি করে ওই বিন্দুটা পৌঁছলে, কোন দিক দিয়ে মাপলে। তার যাতে বুঝতে সুবিধা হয় সেটার জন্য এটা লিখে দিতে হবে। শুধু তাই না, তুমি যদি এখানে একটা বিন্দু বসিয়ে প্রশ্ন করে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এটা স্থানাঙ্ক কত, তাহলে এককটা জানা না থাকলে কিন্তু কেউ পরিমাপ করতে পারবে না। একক জানা না থাকলে কেউ পরিমাপ করতে পারবে না। এখানেও যেমন আমি যদি একটা বিন্দু বলি এই বিন্দুটার স্থানাঙ্ক কত, বলে আমি বললাম এই বিন্দুটার স্থানাঙ্ক কত, তাহলে তুমি কিন্তু একক জানা না থাকলে পরিমাপ করা যায় না। তাহলে এককের গুরুত্ব হচ্ছে এটা, একক থাকতেই হবে, খেয়াল রাখবে। আজ এই পর্যন্ত। তোমরা তাহলে কি করবে? বাড়িতে এরকম ভাবে গ্রাফ পেপার নেবে, নিয়ে তাতে এরম অক্ষ করবে, এককটা ঠিক করবে। প্রথমে দুটো অক্ষেই একই একক নিয়ে চেষ্টা করবে, তারপরে বিভিন্ন রকম একক, এখানে 1 ঘর, ওখানে 2 ঘর, এখানে 3 ঘর, ওখানে 1 ঘর, এখানে 3 ঘর, ওখানে 5 ঘর, এরম ভাবে নিয়ে বিন্দু বসানো অভ্যাস করবে। বিভিন্ন বিন্দু এক্স অক্ষের ওপর, এক্স অক্ষের ওয়াই অক্ষের ওপর, ফার্স্ট কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে, এরম বিভিন্ন রকম ভাবে বাড়িতে প্র্যাকটিস করবে।